আমাদের দেশের মানুষ যেভাবে আমরা ফাঁকফোকর 2 নম্বরের লাইন বুঝি, পৃথিবীর কোনো দেশ এই 2 নম্বরের লাইন এইভাবে খোঁজে কিনা আমি জানি না। আমি ইতিমধ্যেই আমাদের বিভিন্ন আপনার মন্ত্রণালয়ের যে বিভাগ, সেই সমস্ত বিভাগদের যারা দায়িত্বে আছেন তাদেরকে ডেকে আমরা বলেছি যে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এই মন্ত্রণালয় ঘিরে যে দালালদের আধিপত্য, অসৎ লোকদের যে প্রতিযোগিতা এবং সিন্ডিকেট, আমরা কোনো সিন্ডিকেটকে সহায়তা করব না। এই মন্ত্রণালয়ে আমি প্রতিমন্ত্রী আছি, একজন মন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবার অ্যাসাইন আছে একজন মিনিস্ট্রি রিলেটেড। আমরা তিনজনই কিন্তু একজনকে ম্যানেজ করলে কোনো কাজ করতে পারবে না, আর তিনজনকে কারো পক্ষে ম্যানেজ করা সম্ভব না। মন্ত্রণালয়ের যে মন্ত্রী, উনিও একেবারেই জনমানুষের একজন নেতা, সিলেটের মেয়র ছিলেন, পাবলিকের সাথে কাজ করেন। আর আমি ওই যে বলেছেন, আমি নিজে তো এই মন্ত্রণালয় ঘেরাও দিয়েছি, আন্দোলনও করেছি। এই মালয়েশিয়ার সিন্ডিকেট, আপনি যুব প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়কও। জি, আপনার এই প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন, তার প্রধান উপদেষ্টা। তো এই সংগঠনের পক্ষ থেকেই 10 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে প্রবাসীদের অধিকারের জন্য। তো স্বাভাবিকভাবেই এখন আমি এখানে আছি, তো আমার একটা অগ্রাধিকার তো থাকবে যে এই যেগুলো আমরা আগে চিন্তা ভাবনা করেছি সেগুলো একটা বাস্তবায়ন করা। বিশেষ করে প্রবাসীদের লাশ আনা নিয়ে সাধারণ প্রবাসীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল, আমরা সেটা ঘোষণা দিয়েছি, আমরা সেটা করতেছি। অভিবাসন ব্যয়, অতিরিক্ত অভিবাসন, এই যে বাইরে যে চলে, এটাকে কমিয়ে আনার জন্য আমরা একটা অলরেডি কাজ করতেছি যে কোন দেশের জন্য আমরা সর্বনিম্ন কত নির্ধারণ করে দেবো, এটা আশা করি নির্ধারণ করে দেওয়া হবে। আর সিন্ডিকেটের কথা আসলে হয়তো পত্রপত্রিকায় মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে বেশি লেখালেখি হচ্ছে, আপনারা মালয়েশিয়া নিয়ে জানেন অনেক ক্ষেত্রেই সিন্ডিকেট আছে। সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে এখন 6টা কোম্পানি, যেটা বলে ওটিসি, তাদের ট্রেনিং করার অ্যাপ্রুভাল আছে। আর এই 6টা কোম্পানি যেভাবে গলা কাটে, আপনার তাদের খরচ হয় না সর্বসাকুল্যে 3 লাখ টাকা। আমার ধারণা যে 2 থেকে 2.5 লাখ টাকা তাদের খরচ যেতে পারে। ওই ট্রেনিং সেন্টারগুলো আপনার 14-15 লাখ টাকা করে নিচ্ছে, 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 15 লাখ, যার কাছ থেকে যেভাবে নেয়। কারণ হচ্ছে ওই সিঙ্গাপুর যেতে হলে এই ট্রেনিং সেন্টারগুলো থেকে আপনার একটা ট্রেনিং করে যেতে হবে, বা এদের একটা এই ট্রেনিং এখন আপনার মন্ত্রণালয় করাতে পারবে না। রাইট, এখন এইটা সিঙ্গাপুরের সরকার আপনার এই 6টা প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এখন এখানে হয় কি, আসলে আমাদের দেশের মানুষ যেভাবে আমরা ফাঁকফোকর 2 নম্বরের লাইন বুঝি, পৃথিবীর কোনো দেশ এই 2 নম্বরের লাইন এইভাবে খোঁজে কিনা আমি জানি না। যেমন ওই সিঙ্গাপুরের নিশ্চয়ই এখান থেকে লবিং তদবির করে ওইখানকার মিনিস্টারদেরকেও দেখা যায় কোনো ম্যানেজ করে এই 6টা কোম্পানি ওটিসি নিয়েছে। আমরা এটা নিয়ে মন্ত্রণালয় বলেছি যে 6টা কোম্পানিকে এইভাবে ট্রেনিংয়ের একক মনোপলি করতে দেওয়া যাবে না। আমাদের যে রাষ্ট্রীয় আপনার রিক্রুটিং এজেন্সি আছে বোয়েসেল, কিংবা আমাদের যে 110টা ট্রেনিং সেন্টার আছে, এখান থেকেও এইটার সুযোগ আমরা নিশ্চিত করবো, সেই লাইনে আমরা কাজ করতেছি। তাহলে এই যে গলা কাটা 14-15 লাখ, 12 লাখ টাকা নিতে পারবে না। দ্বিতীয়ত, মালয়েশিয়ার কথাটা আপনি বলেছেন, এই মালয়েশিয়া এটা আরেকটা মহা সিন্ডিকেট। এখন এই জায়গা থেকে শিষ্টাচার কিংবা 2 দেশের সম্পর্কের অবনতি হবে, সেই কারণে অনেক কিছু বলতে পারি না বা বলা যায় না। কিন্তু এইটুকু বলি, 2 দেশ থেকেই বোথ সাইডেরই কিছু লোক কানেক্টেড আছে। রাঘব বোয়াল আছে বাংলাদেশের, আমরা রাঘব বোয়াল, যারা এই বিজনেস, এটা আম পাবলিকের বিজনেস, 1000 কোটি টাকার মালিক তাদেরই বিজনেস। তো যারা 1000 কোটি টাকা আছে, সে তো 2-4-5-10 কোটি, প্রয়োজনে 200-100 কোটি টাকা খরচ করবে। কারণ এখানেও তো আপনার একটা 1000 কোটি টাকার বিজনেসে একটা আপনার সিন্ডিকেট বা ইনভলভমেন্ট আছে। তো সেক্ষেত্রে আপনি খালি এইটুকু বলবো, আপনি এইটুকু চিন্তা করেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা ওখানে গিয়েছিলেন, তারপর কিন্তু মার্কেটের তালা কিন্তু খুলে নাই। অথচ এখানে যে প্লেয়াররা আছে সাইডের, তারা এতটা শক্তিশালী এবং এতটা নিয়ন্ত্রণ করতেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই 2-3টা মিটিং করেছি, এবং আমরা মালয়েশিয়ান কর্তৃপক্ষকে বলেছি যে এইভাবে এই সিন্ডিকেট করে দিলে আমাদের দেশের মধ্যে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়, রাজনৈতিক সরকারের জন্য চাপ তৈরি হয়। তো এটা ওপেন টু অল, তোমরা করো। তো ওরা গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু শর্ত দিয়েছিল যে এই শর্তগুলো যে সমস্ত কোম্পানি পালন করে তাদের মাধ্যমে আমরা নিতে চাই। সেই রকমের কিছু তালিকা, প্রায় বোধহয় 400-র মতো তালিকা ওখানে পাঠানো ছিল। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। আমরা চেষ্টা করছি এটা খোলার জন্য। 1 নম্বর হচ্ছে যে দেখেন, আমাদের একদিকে সিন্ডিকেট ব্রেক করতে হচ্ছে, দ্বিতীয় আরেকটা বার্নিং ইস্যু হচ্ছে যে লোকবল পাঠানেরও কিন্তু একটা ব্যবস্থা আমাদের করতে হচ্ছে। পাশাপাশি অন্য কিছু দেশেও এরকম সিন্ডিকেট হয়। ধরেন আপনি বোয়েসেলের মাধ্যমে, সে ফর এক্সাম্পল, যে কোনো একটা কান্ট্রি আমাদের G2G পদ্ধতিতে লোক নেবে, তারা চুক্তি করেছে। এখন ওইখানকার যারা রিক্রুটমেন্ট করবে, তারা ধরেন চাচ্ছে যে এই প্রতিষ্ঠান থেকে আপনি রিক্রুটমেন্টটা করবেন।
সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যদি না নেই তখন তাহলে তারা লোক নিবে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। অনেক ধরনের সিন্ডিকেট আছে, তবে আমরা চেষ্টা করছি যে সব ধরনের সিন্ডিকেট ভেঙে কিংবা নিরসন করে G2G পদ্ধতিতে এই শ্রমবাজারটাকে সরকারের অধীনে নিয়ে আসার এবং খরচ কমিয়ে আনা, প্রতারণা বন্ধ করা। বিশেষ করে সবচেয়ে অমানবিক বিষয়গুলো হচ্ছে যে অনেক মানুষ যায় বাপের জমি বেচে, মায়ের গয়না বেচে, বউয়ের স্বর্ণালংকার, তারপরে ওইখানে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত কাজ পায় না এবং অনেককে কাজ দেয় না। এবং আরও প্রতারণা হচ্ছে যে সৌদি আরব যাচ্ছে, 90 দিনের ওমরা ভিসা নিয়ে যাচ্ছে আপনাকে, কিন্তু সে আপনার কাছে 6-7 লাখ টাকা নিচ্ছে, আপনাকে কাজ দেবে, 90 দিন পরে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। তো এখন আপনি তো অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, আপনি এসেছেন, এত কিছু তো দেখেন নাই, ভিসায় লেখা 90 দিনের মেয়াদ, 90 দিন পরে আপনি ঘুরে মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশের আতঙ্ক, তারপর অবৈধভাবে ধরা পড়ে সর্বোচ্চ শান্ত হয়ে দেশে আসছেন। তো এই যে সমস্ত এজেন্সিগুলো প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নেওয়ার একটা চিন্তা করছি, যে বিশেষ করে 3000 মতো রিক্রুটিং এজেন্সি আছে। প্রকৃত অর্থে যদি ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া যাচাই বাছাই করে দেওয়া হয়, আমার ধারণা 1000-1200 বাইরে অনুমোদনও পাবে না।